নমস্কার বন্ধুরা, আজকেও চলে এসেছি আমাদের সেই কথার সফরমালায়। আর এখানে এসেই একটা কথা মনে পড়ে যাচ্ছে, তুমি করলে ওটা চাণক্য আর তোমার বিরুদ্ধে ওটা হলে এই বেইমানি বা বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, ঠিক বলছেন, বিহার মডেলের কথা বলা হচ্ছে। এবং এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিহারে সরকার পরিবর্তনের কথা বলা হচ্ছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আমরা খুব চিন্তার দিক থেকে হয়তো নয়, কিন্তু সাবস্ক্রাইবারের দিক থেকে খুব ছোটো একটা চ্যানেল, কিন্তু তবু দীপঙ্কর ভট্টাচার্য, সম্মানীয় দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে এর আগের একটি আলোচনায়, থাম্বনেল দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন, সেখানে আমরা কিন্তু বিহারে যে রাজনৈতিক পরিবর্তন এরকম একটা হলেও হতে পারে সে কথা কিন্তু বলেছিলাম। আজ থেকে বোধহয় 2-3 মাস আগেই বলেছিলাম। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে, যখন মহারাষ্ট্রে মহাভারত হলো, অর্থাৎ ঘোড়া কেনা বেচার খেলার দিক দিয়ে একনাথ শিন্ডেকে সরকারে আনা হলো, সেই সময় কিন্তু মাস্টার স্ট্রোক, চাণক্য ইত্যাদি শব্দগুলো ব্যবহার করলো। অর্থাৎ বিজেপি যখন কোনো রাজ্যের সরকারকে ভাঙে, সেই সময় সেটা হয়ে যায় মাস্টার স্ট্রোক, চাণক্যের নীতি। আর বিহারে যখন সমমনোভাবাপন্ন দলগুলো একজোট হয়ে একটা সরকার তৈরি করে, তখন হয়ে যায় সেটা অপরাধ। এবার নিশ্চয়ই ভারতীয় রাজনীতির সবচেয়ে বড় জায়গা কি, এখন নেতাদের সম্পর্কে একটা ট্রাস্টের অভাব তৈরি হয়েছে। এবং আজকে না, দীর্ঘদিন ধরে ট্রাস্টের একটা অভাব তৈরি হয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছি জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমারের অদ্ভুত ডিগবাজিগুলোকে। 2013 সালে মোদিকে প্রধানমন্ত্রী চান না বলে তিনি কিন্তু এনডিএ থেকে বেরিয়ে এলেন, লালু প্রসাদের হাত ধরলেন, সরকার গঠিত হলো মহাগঠবন্ধনের। পরে 2017-তে তেজস্বী যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তিনি বেরিয়ে এলেন। তাই জন্য সুশীল মোদী, বিজেপির নেতা, একটা প্রশ্ন করেছেন, যে দুর্নীতির মামলায় এই মুহূর্তে অভিযুক্ত রয়েছেন তেজস্বী যাদব, সেই দুর্নীতির মামলায় যদি কালকে যদি ভয়ঙ্করভাবে তেজস্বী যাদবের বিরুদ্ধে কোনো রায় দেয় সম্মানীয় আদালত, তখন নীতিশ কুমার কী করবে? কিন্তু সুশীল মোদী যে কথা বলেননি, সে কথা হলো, এক অদ্ভুত স্ববিরোধিতার রাজনীতি বিজেপি তৈরি করেছিল তার জোট সঙ্গীদের মধ্যে। সেই স্ববিরোধিতা কী? সেই স্ববিরোধিতার অনেকটাই আজাদির অমৃত মহোৎসবে যেমন হচ্ছে, যে সমস্ত দল, মানুষ, তাদের জাতীয় পতাকার প্রতি কারুর কোনো জাতীয় পতাকাকে আমরা গভীরভাবে ভালোবাসি। মানুষ যখন জাতীয় পতাকাকে গ্রহণ করছেন, জাতীয় পতাকাকে নিজের বাড়িতে বা নানা জায়গায় লাগাচ্ছেন, গাড়িতে লাগাচ্ছেন, সেই সময় কিন্তু 7 দিন সময় নিয়েছে আরএসএস তাদের ফেসবুক পেজে অন্তত এ সময় জাতীয় পতাকাকে লাগাতে। আরএসএস 7 দিন সময় নিয়েছে। এবং এর আগেও আপনি দেখবেন যে অদ্ভুতভাবে কিন্তু মধ্যপ্রদেশে একটা ঘটনা ঘটেছিল। মধ্যপ্রদেশে একদল কংগ্রেস কর্মী আরএসএসের দপ্তরে গিয়ে দিতে চেয়েছিল জাতীয় পতাকা। সেই সময় কিন্তু তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি এবং পুলিশ তাদের উপর অত্যাচার করেছে, ইল বিহেভ করেছে বলেও মধ্যপ্রদেশের কংগ্রেস কর্মীরা এই অভিযোগ এনেছে। এটা কয়েকদিন আগের বিষয়। ফলে এই স্ববিরোধ, এর সাথে আপনি বলবেন বিহারের কী সম্পর্ক? আমি বলবো একটা অদ্ভুত স্ববিরোধ। আরএসএস যেমন নরেন্দ্র মোদী সরকার যখন বলে হর ঘর তেরঙ্গা টাঙাও, সেই সময় আরএসএস যেমন তেরঙ্গা টাঙাতে সময় নেয়, সেরকমই মোদী সরকারের সাথে যে দলগুলোর জোট হয় আদর্শ নৈতিক ক্ষেত্রে, কিন্তু সেই দলগুলো একমাত্র শিবসেনা ছাড়া, আরও 2-1টা হিন্দুত্বের আউটফিট ছাড়া, সেই দলগুলোর সাথে কিন্তু আদর্শের ক্ষেত্রে অহিনুকূল সম্পর্ক থাকে। মোদী সরকারের সাথে নীতিশ কুমারের ক্ষেত্রেও এটা ভীষণভাবে আসে। প্রথমত নীতিশ কুমার, লালু প্রসাদ, এরা সবাই বেড়ে উঠেছে একটা লোহিয়া পন্থার ভেতর দিয়ে। জয়প্রকাশ নারায়ণের যে আন্দোলন ছিল, যে আন্দোলন ভীষণভাবে সেকুলার আন্দোলন ছিল, সেই সেকুলার ভাবাদর্শের মধ্যে বেড়ে উঠেছে। এবং আরএসএসের সাথে সংঘাতের কারণেই কিন্তু জয়প্রকাশ নারায়ণের লড়াইয়ের ফলে যে সরকার তৈরি হয়েছিল, মুরারজি দেসাই সরকার, সেই সরকারের পতন ঘটেছিল। ফলে প্রথম থেকেই লালু বা নীতিশের মধ্যে কিন্তু বিজেপি বিরোধীদের একটা লহর ছিল। এবার এটা হয়েছে, ব্যাপারটা কী হচ্ছে, যে লালু প্রসাদ যখন 90-এর দশকে বিহারের মুকুটহীন বাদশাহ হয়ে যান, সেই সময় কিন্তু নীতিশ কুমার রাজনীতিতে একটা অন্য দিক নিয়ে আসে। সে সময় নীতিশ কুমার সেই সময় সমতা পার্টি তৈরি করে জর্জ ফার্নান্ডেজের হাত ধরে। পরবর্তীকালে সমতা পার্টি জনতা দল ইউনাইটেডের জায়গায় চলে যায় এবং বিহারের রাজনীতিতে একটা মহাদলিত ফরমেশন নীতিশ কুমার তৈরি করে। এবং নীতিশ কুমার দেখায় যে বিভিন্ন ওবিসি এবং ব্যাকওয়ার্ড ক্লাসদের, যে ওবিসি এবং ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ গরিব মানুষরা পড়েন, তাদের একটা বড় অংশ লালুকে সমর্থন করলেও সেখানে যাদবদের যে অদ্ভুতভাবে ক্ষমতায়ন হয়েছে, যাদবদেব এবং বিভিন্ন গুন্ডা মাফিয়া এলিমেন্টের যে ভয়ঙ্কর আক্রমণ রয়েছে, তার ফলে মহাদলিতরা ভীষণভাবে পিছিয়ে পড়া আছে। ফলে জাতের রাজনীতির ভেতরেও আরও বর্গীকরণ বা খণ্ডিতকরণের খেলাটা তিনি খেলতে থাকেন। অর্থাৎ তিনি আরেকটা ছাঁকনি নিয়ে আসেন। সেই ছাঁকনির ভেতর দিয়ে তিনি মহাদলিত এবং অন্যান্য ইবিসি অর্থাৎ
এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাসের একটা বড় অংশকে নিজের দিকে নিয়ে আসেন এবং সেই অংশের ওপর দাঁড়িয়েই কিন্তু মহাদলিতরা বা ইবিসির একটা বড় অংশ, যাদের ভোটের বাক্সে হয়তো সবসময় সঠিকভাবে ইবিসি অর্থাৎ ইকোনমিকভাবে ব্যাকওয়ার্ড ক্লাসেস বা মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস, যাদের হয়তো সেভাবে ভোটের মানচিত্রে কোনো সংঘবদ্ধ ছাপ দেখা যায় না, তাদেরকে নীতিশ কুমার একটা ডাইমেনশন আন। ফলে প্রথম থেকেই কিন্তু এবং বিজেপির ইডিওলজির সঙ্গে নীতিশের একটা দূরত্ব ছিল এবং এই দূরত্বটা ঘুচে গেছিল লালু যাদবের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনে। কিন্তু পরবর্তীকালে বিজেপির সঙ্গে যে জোট সঙ্গীরাই এসছে, ইভেন কি শিবসেনা, তারাও বুঝেছে যে বিজেপি তাদের কোনোভাবেই সরকার চালাতে দেবে না বা বিজেপি একক বৃহত্তরভাবে সমস্ত ক্ষমতা দখল করতে চায়। এখানেও তাই হলো এবং এই আরপি সিংয়ের যে কেসটা নিয়ে নীতিশের সাথে লড়াইটা শুরু হলো, সেখানেও দেখা যাচ্ছে যে নীতিশের খুব ঘনিষ্ঠ আরপি সিং, যে কিনা যার সম্পর্কে অভিযোগ উঠেছে যে কিনা পার্টির গাইডলাইন না মেনেই বা পার্টিকে কোনো কিছু না জানিয়ে মোদি মন্ত্রিসভায় স্থান পেয়ে গেছে, যে আরপি সিং আবার দুর্নীতির অভিযোগ করেছে নীতিশ মন্ত্রিসভার বিরুদ্ধে। এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনি যোগ রাখেন এবং তার সাথে সাথে যদি দেখেন যেভাবে নীতিশের নাপসন্দ হওয়া সত্ত্বেও বিজেপি ভীষণভাবে ওখানে নিজেদের শাখা সংগঠনগুলোর ক্ষমতা বাড়াচ্ছিল এবং তাদের বৈঠকে অমিত শাহ চলে আসছিলেন, এই সমস্ত জায়গাটা এটা প্রমাণ করে যে বিজেপির সাথে নীতিশ কুমারের সম্পর্ক ভালো ছিল না। এবং বিজেপি আর নীতিশের সরকার যতবার চলেছে ততবারই কিন্তু সরকার তো দু দলের মধ্যে সম্পর্ক তলানিতে নেমেছে। মাঝখানে সুশীল মোদি হয়ে গেছিলেন তাদের মাঝখানে একটা সেতুর মতো, কিন্তু এবার সেতু বন্ধনে হচ্ছে না। কেননা মহারাষ্ট্রের মডেলের পরে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিভিন্ন রাজ্যে বিজেপি এই ঘোড়া কেনা বেচার খেলা, বা যেটা বলেছেন আমাদের সম্মানীয় বিরোধী দল, যেটা আমাদের বলেছেন বিজেপির সম্মানীয় রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের, যে পশ্চিমবঙ্গে একনাথ শিন্ডের তালাশ চলছে, সন্ধান চলছে, সেরকম জায়গার ফলে নীতিশ কুমার একটু ভয়ভীত হয়ে গেছিলেন যে বিজেপির সাথে বোধহয় তার সরকার যদি আরও দীর্ঘদিন চলে তাহলে সেই সরকারের মধ্যেও কোনো একনাথ শিন্ডে উঠে আসবেন এবং যার ফলে কিন্তু সরকারটা পড়ে যাবে। এইটা হলো মূল জায়গা। এবং বিহারের রাজনীতির আরেকটা ইন্টারেস্টিং জায়গা হলো এবার যে সরকারটা তৈরি হচ্ছে বিহারে, সেখানে ৭৭টা আসন বিজেপির রয়েছে, সবচেয়ে বেশি আসন রয়েছে হচ্ছে রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ লালু প্রসাদের দলের। সিপিএমের লিবারেশনের 12টি আসন রয়েছে, 2টো আসন সিপিআইয়ের রয়েছে, 2টো সিপিএমের রয়েছে। কংগ্রেসও এই সরকারকে অর্থাৎ নীতিশ সরকারকে পেছন থেকে সাপোর্ট দেবে, হয়তো মন্ত্রিসভায় আসবে। তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী হবেন, তাকে স্বরাষ্ট্র মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ একটা মন্ত্রক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সামগ্রিক প্রেক্ষাপট থেকে নীতিশ কুমার সম্পর্কে 3টে জিনিস খুব পরিষ্কার উঠে আসছে, যে বিজেপি শাসন হলেও নীতিশ কুমার সংখ্যালঘুদের সম্পর্কে যে মনোভাব বিজেপি পোষণ করে, তাদের টিকিট দেয় না, যেটা আমরা উত্তরপ্রদেশের নির্বাচনেও দেখেছি, যে ভারতীয় সংখ্যালঘুদের সমাজ থেকে একটা টিকিটও উত্তরপ্রদেশের এবছরের নির্বাচনে দেওয়া হয়নি। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তার বিরুদ্ধে নীতিশের একটা বক্তব্য ছিল। 2, নীতিশ কুমার ক্ষমতায় এসে মহিলাদের জন্য কিছু উন্নয়নের কাজ করেছেন। স্টান্টবাজি অনেকে বলছেন, তবু বলা যায় মহিলাদের ভোটকে সঙ্গে রাখার জন্য তিনি ওখানে মদ নিষিদ্ধ করেছেন এবং তার সাথে সাথে কিন্তু মহিলাদের সাইকেল দেওয়া, সরকারি চাকরিতে মহিলাদের 33% আসন সংরক্ষণ করা, এই ধরনের কিছু কাজ করে সমাজের একটা বিরাট বর্গকে নীতিশ কুমার নিজের দিকে নিয়েছেন এবং এই বর্গটা হচ্ছে অপ্রেসড। আবার লেফটরা দীর্ঘদিন ধরে ওখানে জমির আন্দোলনটা করে এসছে। এর ফলে কি হচ্ছে, এবং সামাজিক ন্যায়ের আন্দোলনগুলো করে এসছে এবং এর ফলশ্রুতিতে লেফটদের অনেকবার লালু প্রসাদের দলের কাছেও আক্রান্ত হতে হয়েছে। আজকে যে প্রশ্নটা উঠে আসছে, যে আজকে প্রশ্নটা এই জায়গায় এসে গেছে, যেটা আগেও বলেছিলাম, একদিকে বিজেপি রয়েছে, আরেকদিকে গোটা ভারত রয়েছে এবং গোটা ভারতের একটা বড় অংশ বিভিন্ন আঞ্চলিক পার্টির ভেতর দিয়ে রিপ্রেজেন্টেড হয়, আর একটা অংশ মার্কসিস্টদের ভেতর দিয়ে রিপ্রেজেন্টেড হয়, আর একটা অংশ কংগ্রেসের ভেতর দিয়ে রিপ্রেজেন্টেড হয়। এই সমগ্র পরিসরটাকে এক জায়গায় আসার একটা জায়গা তৈরি হয়েছে এবং এখানে এক জায়গায় আসার ক্ষেত্রে অতীতের তিক্ত সম্পর্কগুলো একটা বড় বাধা এবং রাজনৈতিক কম্পালশনও একটা বড় বাধা। সেই রাজনৈতিক কম্পালশনের বড় বাধা অতীতের তিক্ত সম্পর্কগুলোর প্রেক্ষিতে প্রথমে আসি। যদি দেখেন যে সিপিআইএমের অন্যতম নেতা অজিত সরকার খুন হয়েছিলেন বিহারে এবং অজিত সরকারের খুন হওয়ার পেছনে অভিযোগ উঠেছিল পাপ্পু সিং যাদবের বিরুদ্ধে, যে পাপ্পু সিং যাদব একসময় লালু প্রসাদ যাদবের খুব ঘনিষ্ঠ ছিলেন। কয়েকদিন আগেও দেখলাম বিহারে খুন হলেন বিহার রাজ্য কমিটির সদস্য,
আমরা কয়েকদিন আগে লকডাউনের সময়ই দেখলাম। ফলে বিহারে কিন্তু বামপন্থী নেতাদের ওপর, নেতাকর্মীদের ওপর একটা লাগামহীন সন্ত্রাসের জায়গা রয়েছে। এইখান থেকে আবার সিপিএমএল লিবারেশনের একটা চমকপ্রদ উত্থানের জায়গা রয়েছে। বিশেষ করে অজিত খুশবা যখন নির্বাচনে দাঁড়াচ্ছেন, তিনি তখন বলছেন যে আমরা এবারের নির্বাচনে, আমি যখন নির্বাচনে দাঁড়াচ্ছি তখন আমার ব্যাংকে মাত্র 20,000 টাকার একটা অ্যাকাউন্ট রয়েছে। 36 বছরের এই যুবক কিন্তু একভাবে প্রবলভাবে বলেছেন যে আমাদের প্রচার পদ্ধতিতে আমরা একটা নতুন ধরনের ডাইমেনশন এনেছিলাম। সেই ডাইমেনশনের মধ্যে মানুষের মানে রেগুলার সমস্যাগুলো, বিশেষ করে কোভিড উত্তর যেভাবে মানুষের চাকরি চলে যাচ্ছে, যেভাবে শিক্ষার সুযোগ কমছে, যেভাবে সমাজ জীবনে কারাপশনসগুলো উঠে আসছে, যেভাবে কৃষিতে সুযোগ কম হচ্ছে, এই সমগ্র প্রেক্ষিতগুলো ভীষণভাবে কিন্তু সিপিএমের লিবারেশন তুলে ধরেছিল। ফলে বিহারের রাজনীতিতে একদিকে যদি জাতপাতের শক্তি মানে ভয়ঙ্করভাবে ধর্মীয় মেরুকরণের শক্তি একদিকে যদি কাজ করে থাকে গত বিধানসভা নির্বাচনে, তাহলে কিন্তু একটা নতুন ওয়েভ হিসেবে বামপন্থীরা জীবন জীবিকার প্রশ্নগুলো ভয়ঙ্করভাবে তুলে ধরেছিল। এবং তার ফলশ্রুতিতে দেখা যায় যে বিজেপির বিরুদ্ধেই কিন্তু বিহারের বেশিরভাগ দল, এমনকি নীতিশের দল যারা বিজেপির সাথে জোটেও ছিল, আইডিওলজিক্যালি কিন্তু তারা বিজেপির বিরুদ্ধে শিবিরে অবস্থান করে। এই সমগ্র জায়গা থেকে বিহারের গত নির্বাচন একভাবে কিন্তু বিজেপির বিরুদ্ধেই ম্যান্ডেট দিয়েছিল। সেই ম্যান্ডেটটা আজকে একটা পরিপূর্ণ ভাষা পাচ্ছে। এই পরিপূর্ণ ভাষা পাচ্ছে, একদিকে বামেরা রয়েছে, আরেকদিকে নীতিশ কুমারেরা রয়েছে। এবার একটা প্রশ্ন রয়ে যায় যে এই সরকারকে পেছন থেকে সমর্থন দেওয়ার ঘোষণা করেছে সিপিএম, সিপিআই, সিপিএমের লিবারেশন, এবং তারা একটা কি বলবো কমন ম্যানিফেস্টো তৈরি করার, কমন মিনিমাম প্রোগ্রামও তৈরি করার কথা বলেছে। তাহলে আশা রাখা যায় বিহারে বাতনি টোলার মতো গণহত্যার ঘটনা যেটা ঘটেছিল 90-এর দশকে, সেই গণহত্যাগুলোর আশা রাখি। এবারে যেহেতু বামেদের একটা প্রভাব রয়েছে সরকারের ওপরে, তারা পেছন থেকে এই সরকারকে সমর্থন করছেন, সেগুলোর কিন্তু তদন্ত হবে বলে একটা আশা বোধহয় করা যায়। এবং এই সামগ্রিক জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা আরও ভয়ঙ্করভাবে উঠে আসে, তাহলে যদি আজকে আরজেডি এই লড়াইয়ে একটা সামিল হয়, যদি আজকে জেডিইউ এই লড়াইয়ে সামিল হয়, বিজেপি বিরুদ্ধে লড়াইয়ে, তাহলে কি তৃণমূল কংগ্রেসও এই লড়াইয়ের জায়গায় স্বাগত নয়? যদি দেখা যায় যে দুর্নীতি থেকে নানা প্রশ্ন, তাহলে আমরা এটা দেখব যে প্রশ্নে আরজেডির বিরুদ্ধে রয়েছে দুর্নীতি এবং হুলিগানিজমের, বন্দুক নিয়ে রাজনীতি করার, সেই একই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের সম্পর্কেও রয়েছে। ফলে সেই জায়গা থেকে যদি আরজেডি তৃণমূলের লড়াইয়ে বিজেপি বিরোধী লড়াইয়ে, গোটা দেশব্যাপী বিজেপি বিরোধী লড়াইয়ে স্বাগত হয়, তাহলে নীতিগতভাবে তৃণমূলকে অস্বাগত জানানোর কোনো জায়গা নেই। আবার এটাও ঘটনা যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বিশেষ জায়গাও রয়েছে, যেখানে সিপিএমের সাথে কিন্তু তৃণমূলের একটা লড়াইও রয়েছে, কিন্তু এই লড়াইটা অস্বীকার করে তাই জোট নয়। এই লড়াই সংগ্রাম এবং নানা ধরনের রাজনৈতিক কী বলবো, লেনের ভাষায় রাজনীতির যে জটিল পথ রয়েছে, সেই জটিল পথের ভেতর দিয়েই কিন্তু একটা বিজেপি বিরোধী মহাজোট তৈরি হবে। এবং 2021-এ সিপিএম নিজেও স্বীকার করেছে যে 2021-এ তাদের পরাজয়ের অন্যতম একটা কারণ ছিল যে বিজেপি বিরোধিতার মাত্রাটাকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল সে জায়গায় তারা নিয়ে যেতে পারেনি। সুতরাং বিজেপি বিরোধী রাজনীতির মাত্রা যত বাড়বে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আজকে সিপিএমকে যদি তৃণমূলকেও হারাতে হয়, তাহলে কিন্তু মুখ্য বিরোধী দলের জায়গায় উঠে আসতে হবে। সেই জায়গা থেকে বিজেপির সাথে কিন্তু তার একটা ডাইরেক্ট লড়াই ভয়ঙ্করভাবে রয়েছে। আজকে বিজেপির বিভিন্ন যে আমরা দেখি অনুষ্ঠানগুলোতে পশ্চিমবাংলায় ইনকালাব জিন্দাবাদ দিয়ে শুরু হচ্ছে, এবং ইনকালাব জিন্দাবাদ দিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে, এটা আজকের বাস্তবতা। কিন্তু কালকে ওনারা যখন ক্ষমতায় চলে আসবেন, তখন কিন্তু সব থেকে বেশি বামপন্থীরাই আক্রান্ত হবে, সিপিএমই সব থেকে বেশি আক্রান্ত হবে। এটা ত্রিপুরার অভিজ্ঞতা আমাদের প্রমাণ করে দিচ্ছে। সুতরাং একটা জটিল মেকানিজমে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং এই জটিলতার জায়গা থেকে আজকে বামপন্থীদের হাতে দুটো কর্তব্য মেনলি আছে। বিহার সেই বিষয়টা দেখাচ্ছে। এক, বিভিন্ন দলকে সংঘবদ্ধ করে বিজেপি বিরোধী লড়াইয়ে তাদের এগিয়ে যেতে হবে, এবং তার সাথে সাথে বামপন্থী কোর বেস, অর্থাৎ যে বামপন্থী দাবিসমূহ যেগুলো অন্যান্য দল থেকে বামপন্থী দলগুলোকে সম্পূর্ণভাবে আলাদা হিসেবে তৈরি করে। কর্মসংস্থানের কথা সবাই বলে, কিন্তু কাজের অধিকারকে মানুষের মৌলিক অধিকার, সেটা কিন্তু বামপন্থীরা ছাড়া অন্য কেউ বলেন। এবার আপনি বলবেন কাজের অধিকার, মৌলিক অধিকার, সেটা আতলামোর বিষয়, তা না। আপনি যে কাজটা করেন সেই কাজটার সাথে আপনার কিন্তু নিজের জীবনের অনেক জায়গাগুলো জড়িয়ে রয়ে থাকে। তাহলে সেই জায়গাটাকে যে একটা মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার জায়গা আছে। আপনি যদি মালিরও কাজ করেন,
তার মালির কাজ করে যাতে করে আপনার গোটা সংসারটা খুব সুন্দরভাবে মোটামুটি চলতে পারে, সেই ব্যবস্থাটাকে রাষ্ট্রকে করতে হবে, সমাজকে করতে হবে, এটাই বামপন্থার দাবি হয়। না হলে কিন্তু কোনো কাজে এক্সেলেন্সও পাওয়া যায় না। একটা বিজ্ঞানী এক্সেলেন্স পান কী করে? কেননা তিনি দীর্ঘদিন ধরে ওই কাজটার সাথে জড়িত থাকেন, তাকে ওই কাজটা করতে গিয়ে কখনো ভাবতে হয় না আমার বাড়িতে আজকে চাল নেই, আমার বাড়িতে আজকে ওষুধ নেই। এটা ভাবতে গেলে আর সেই কাজটা করতে পারবে না। তাহলে একটা বিজ্ঞানীর জীবনে যদি এই অধিকার থাকে, তাহলে একজন সাধারণ মানুষ, তিনিও তো একজন সমাজকে নানাভাবে উন্নতি করেন, তাহলে তার জীবনেও এই মিনিমাম অধিকার থাকবে না কেন? এই প্রশ্নটাকে আগে বামপন্থীদের ভয়ঙ্করভাবে চ্যাম্পিয়ন করতে হবে। ফলে এই প্রশ্নগুলোর আলোই কিন্তু বিহার মডেল থেকে উঠে আসছে।